আর কিছুক্ষণ পরে আর্জেন্টিনা আরেকটা হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে, যে ফুটবল আমাদেরকে বলে এক ছাতার নিচে নিয়ে আসে সব মানুষকে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট কি এরকম যে বন্ধু বন্ধু থাকার কথা, সেই ফুটবল ম্যাচ একটা ঘিরে, ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ ঘিরে বা প্রিয় দলের ম্যাচ ঘিরে সে বন্ধুত্বের ফাটল কি তৈরি করছে? আর্জেন্টিনার ম্যাচের কথা বলছিলাম, শেষ ম্যাচটা আর্জেন্টিনার মিশর ম্যাচে বাংলাদেশে একটা ট্র্যাজেডি ঘটেছিল। সে ম্যাচে আর্জেন্টিনা যখন প্রথম গোল নিজে কনসিভ করে, ঠিক সেই সময় একটা সংঘর্ষ হয়েছিল কুমিল্লায়, সেখানে একজন মানুষ প্রাণ হারিয়েছেন। প্রিয় দলের খেলা দেখতে যেয়ে প্রাণ হারানোর এমন হৃদয় বিদারক ঘটনা ঘটছে বাংলাদেশে। সংসদে দাঁড়িয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছিলেন অন্তত তার কাছে খবর আছে 10 জনের মতো মানুষ এর মধ্যে প্রাণ হারিয়েছে বাংলাদেশে এই ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে। তাই আমরা বলছি যে বিশ্বকাপকে শুধুই আমাদেরকে একত্রিত করতে পেরেছে, কতটুকু পারছে সেই বিষয়টা নিয়ে আমাদের স্যাটারডে নাইট স্পোর্টসে আজ আমরা কথা বলবো। আমাদের ট্যাগলাইন বিশ্বকাপ উন্মাদনা, আনন্দ নাকি ট্র্যাজেডি। আমাদের সঙ্গে কথা বলার জন্য আছেন আমাদের আনিসুর রহমান, সিনিয়র ক্রীড়া সাংবাদিক এবং ডেইলি স্টারে তিনি কর্মরত আছেন। আনিস ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ডক্টর নুরুল ইসলাম, অধ্যাপক, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। নুরুল ইসলাম স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। একই সঙ্গে আছেন সাজ্জাদ হোসেন, ফুটবল অনুরাগী। আমরা এই প্রজন্মের অনুরাগী যদি ধরি, উনি ইংল্যান্ডের একটা টি শার্ট পরে আছেন সম্ভবত, যদি ভুল না করে থাকি, আপনার সমর্থক বোঝা যাচ্ছে। আপনার দলের খেলা আজকে, যেটাও একটা বড় কথা, সেখানেও অনেক উন্মাদনা থাকবে। যে বিষয় নিয়ে আমরা দর্শক আপনাদের সঙ্গে কথা বলছিলাম, যে এই বিশ্বকাপ উন্মাদনা ট্র্যাজেডি নাকি আনন্দের, সেটা নিয়ে কথা বলছিলাম। এবং আনিস ভাই, টপিকটা শুনে নিশ্চয়ই আপনার কাছে বিষয়টা পরিষ্কার যে এরকম সাংবাদিক হিসেবে দেশ বিদেশের খবর তো আপনার কাভার করেনি, বিভিন্ন দেশে উন্মাদনা থাকবে। ফুটবল মানেই এমন একটা জিনিস যে আমি ফুটবল খেলতে নামলেও আমার ধরনের মনে হয় একটা সিরিয়াসনেস চলে আসে। আমরা যখন মিডিয়া কাপ খেলি তখনও কিন্তু সেটা আসে। সেই জায়গাটায় মানে আপনাদেরকে কতটা পীড়াদায়ক আপনাদের জন্য, মানে কষ্টের, যে এরকম খবর আপনাদেরকে আবার করতে হয় একটা বিশ্বকাপের জন্য কেউ প্রাণ হারাচ্ছে? আসলে যে রিপোর্টার হিসেবে না, আমি যদি হিউম্যান বিইং হিসেবে বলি যে প্রত্যেকটা মৃত্যুই আসলে যে কষ্টদায়ক, এবং সেটা যদি খেলাকে কেন্দ্র করে ঘটে তাহলে তো এটা আরও বেশি মানে কি বলবো ডিসঅ্যাপয়েন্টিং। একটা জিনিস কি যে খেলাটা আসলে যে পিওর একটা এন্টারটেইনমেন্টের বিভিন্ন আছে, তার ভিতরে স্পোর্টসকে ধরা হয় একটা পিওর এন্টারটেইনমেন্ট। তা এটা খেলার মাঠে রেজাল্ট, খেলা বলতেই আমরা যেটা বুঝি যে হার জিত থাকবে, খেলা শেষ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। কিন্তু মানে আনফর্চুনেট যেটা দেখা যায় যে খেলার মাঠকে বা খেলাকে কেন্দ্র করে যে উন্মাদনা, যে আবেগ নিয়ন্ত্রণ না করতে পেরে যে অপোজিশন সমর্থকদের উপরে যে হামলা বা এটা কিন্তু শুধু বাংলাদেশে ঘটছে এরকম না। আপনি যদি বিশ্ব ফুটবলে দেখেন, মৃত্যুর ঘটনা হয়তো ঘটছে না, কিন্তু আপনার বড় বড় খেলাগুলো কেন্দ্র করেও কিন্তু এরকম হয়। এবং এই খেলাকে কেন্দ্র করে দেখা যায় যে পদদলিত হয়েও অনেক মানুষ মারা গেছে, এরকমও আমরা কিন্তু দেখেছি। কিন্তু একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে যে বিশ্বকাপ যখন হচ্ছে তখন বাংলাদেশ বিশ্বকাপের কোথাও নাই, আমাদের তো এতটুকু আশেপাশেও নাই, এবং আশেপাশে নাই, কিন্তু আমাদের হলো উন্মাদনাটা কিন্তু সারা বাংলাদেশে আছে, এবং সেটা হলো বিদেশি দলকে কেন্দ্র করে। সেটা হোক আর্জেন্টিনা, সেটা হোক ব্রাজিল, সেটা হোক আপনার আমি যদি ইংল্যান্ড বলি বা ফ্রান্স বলি, বিভিন্নই আছে। কিন্তু এই জিনিসটা দেখা যায় যে বাংলাদেশের ক্ষেত্রে যেটা বললেন যে অলরেডি 10 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে, এটা ব্রাজিল এবং আর্জেন্টিনাকে ঘিরেই সবচেয়ে বেশি দেখা যায়। এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এই মৃত্যুগুলো আসলে যে হয় একটা এই পতাকাটা আমি কত উপরে টাঙাতে পারি সেটা করতে যে দেখা গেল যে কেউ হলো বিদ্যুতের মানে স্পর্শ করে অধিকাংশ মারা যায়, বা ছাদে হলো অনেক উঁচুতে ফ্ল্যাগ টাঙাতে যে পড়ে যে মারা যাচ্ছে। এটা গত বিশ্বকাপে আমার কাছে একটা মানে এটা ঠিক কি বলবো যে 23 জনের একটা হিসাব আছে, যে আমি কনফার্ম বলতে করতে পারবো না, বাট এরকম একটা 23টা
মৃত্যুর ঘটনা ঘটছে, তার ভিতরে অধিকাংশ 23 হোক অথবা 1 হোক, 1 হলেও তো 1 বড় এবং কিছু। আরেকটা থাকে যে খেলা চলাকালীন সময় আসলে যে খেলার যে চাপ, যে প্রেশার, এটা না নিতে পেরে হার্ট অ্যাটাক করেও আসলে যে মারা যাওয়ার ঘটনা আছে। কিন্তু যে রিসেন্ট যেটা যে ঘটছে আসলে যে কুমিল্লায়, হ্যাঁ, যে এটা আসলে যে হৃদয় বিদারক, যে খেলা আর্জেন্টিনা বা ব্রাজিলের যেটাই হোক, যে এক দল হারবে এক দল জিতবে, কিন্তু সেটাকে কেন্দ্র করে কেন আমরা এই ইসে চলে যাব যে হানাহানি এবং এই আপনি যে কেন প্রশ্নটা রাখলেন, আমি সেই একজন দর্শক যেহেতু আছেন ফুটবল, তার কাছে যে এই প্রশ্নটা করতে চাই। আপনি তো সাজ্জাদ ভাই, আপনি ফুটবল খুব ফ্যান, বোঝা যায়। আপনি এর আগেও আমাদের স্টুডিওতে কথা বলেছেন। আসলে এই যে প্রিয় দলের প্রতি ভালোবাসা থাকবে, ফুটবল একটা অনুরাগী, এরকম উন্মাদনা থাকে, আমরা দেখি, বিদেশেও দেখেছি, আমরা ল্যাটিন দেশগুলোতেও দেখেছি। কিন্তু এই যে অনিয়ন্ত্রিত হয়ে যা, প্রিয় বন্ধুটাকে আনফ্রেন্ড করছেন আপনি, দেখা গেল কখনো কোনোদিনও আপনার অমিল হয়নি, কিন্তু আপনার খুব কাছের ফ্রেন্ড, আপনার বাসার খুব কাছের মানুষ, আপনার ভিন্ন মতের হচ্ছে, ভিন্ন প্রিয় দল, এটার কারণটা কি, পারছে কেন এটা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। গুড ইভিনিং সবাইকে। আসলে এই ব্যাপারটা মানে যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড কনটেক্সট থেকে একটু ফলো করি, তাহলে কি হচ্ছে, মানে যারা ফুটবল ফ্যান বা ফুটবলকে কানেক্ট করে বা ফুটবল নিয়ে তারা উন্মাদনা থাকে, দেখতে হবে এই এইজ গ্রুপটা কত। আসলে এটা কি দেখা যাচ্ছে যে স্কুল লেভেল থেকে শুরু করে মানে ম্যাক্সিমাম ফুটবল ফ্যানগুলো হচ্ছে 30 to 35। সো এই এজ গ্রুপের যে কোনো পয়েন্টে তাদের একটা এক্সাইটমেন্ট থাকে, একটা উন্মাদনা থাকে। এবং এখানে কি হয়, সারা ওয়ার্ল্ড ওয়াইড, শুধু বাংলাদেশ না, আমি সারা ওয়ার্ল্ড ওয়াইডের কনটেক্সটেই বলি, একটা ভিন্ন মতের প্রতি আমাদের এই সহনশীলতা, এটার একটু ল্যাক অফ মানে স্পেস দেখা যেতে পারে। সো আমরা 2026 এইবার যে এরকম মারামারি বা হানাহানিগুলো হচ্ছে, আমরা যদি দেখি যে 2022 বা প্রিভিয়াস যতগুলো সিচুয়েশন ছিল, যেমন ব্রাজিল আর্জেন্টিনা, 1986 সাল থেকে ম্যারাডোনার একটা ফ্যান বেজ তৈরি হয়েছে বাংলাদেশে। তো তার আগে ছিল ব্রাজিল, বা 1982 সাল থেকে আমরা দেখতে পাই মোহামেডান এবং আবাহনীকে কেন্দ্র করে একটা তুমুল মারামারি হয়ে হতাহত এবং নিহতের ঘটনা ঘটে। 86তেও সেম ঘটলো। কিন্তু যখন একটা ভিন্ন মানে মোহামেডান এবং আবাহনীকে ছাড়িয়ে ভিন্ন একটা ইন্টারন্যাশনাল টিমগুলো নিয়ে আমরা ফ্যান বেস তৈরি হলো, ম্যারাডোনা, তারপর দেখা যাচ্ছে যে 1990 সালে একটা বিতর্কিত ছিল জার্মানি এবং আর্জেন্টিনা ম্যাচে, তখন যারা ম্যারাডোনার ভক্ত ছিল তাদের মধ্যে থেকে একটা মানে 94তে আরেকটা ঘটনা ঘটলো, 98তে ব্রাজিল ফ্রান্স নিয়ে, এবং ব্রাজিলের সাথে ইংল্যান্ডের যে ম্যাচটা ছিল তখনও এই একই ঘটনাগুলো ঘটে। এরকম ডে বাই ডে দেখা যাচ্ছে যে যখন ব্রাজিল আবার কাপ নিয়ে একটা ব্রাজিলের ফ্যান বেজ হয়ে গেল 94, 98 এবং 2002-এ, আর 86 থেকে যে আর্জেন্টিনার ফ্যান বেজটা ছিল তাদের মধ্যে থেকে কিন্তু একটা ক্ল্যাশ শুরু হয়েই গেল। তো এটার স্টার্টিংটা আসলে দেখা যায় আমাদের যেই এজ গ্রুপগুলো থাকে, স্কুলের যেই বাচ্চারা, আমরা যখন খেলাধুলা করতাম, ক্লাস মানে দেখা যাচ্ছে যে সেকশন এ অ্যান্ড বি এর খেলা হচ্ছে, মারামারি হয়ে যাচ্ছে, এটা আমাদের কালচারে আছে। তারপরে এক ক্লাস থেকে আরেক ক্লাস 9 এবং 10 যখন আমরা খেলতাম তখনও মারামারি হয়ে যেত। দেখা যাচ্ছে তারপরে ইন্টার স্কুল কাপ যেগুলো হয়, টুর্নামেন্টগুলো হয়, সেখানে 2 স্কুল বা 2 কলেজের মধ্যে মারামারি হয়ে যায়। তার মানে আমরা যদি এটা নিয়ে ভাবতে যাই, এটা কিন্তু সময় চলছে। ইন্ডিয়া পাকিস্তান নিয়ে ক্রিকেট নিয়ে চলছে, মোহামেডান আবাহনী নিয়ে চলছে, ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে চলছে। যখন আবার ল্যাটিন ফুটবলটা একটু ডাউন হলো, এখন কিন্তু নতুন কিছু টিমের ফ্যান বেস তৈরি হয়ে গেল। 2010 স্পেনের একটা ফ্যান বেস তৈরি হলো, স্পেন, পর্তুগাল, ফ্রান্স। তারপরে 2014-তে আবার কিছু আর্জেন্টাইন সমর্থক যারা আসলে লম্বা সময় ধরে আর্জেন্টিনাকে কাপ নিতে দেখছিল না, তারা আবার কয়েকজন জার্মানিতে কনভার্ট হয়ে গেল। তারপরে 18-তে আবার ফ্রান্সের কিছু ফ্যান বেস তৈরি হয়ে গেল বাংলাদেশে। সো এটা আসলে কন্টিনিউয়াস প্রসেসেই চলছে। সেই আমরা যদি বলতে যাই 1982 সাল থেকে শুরু করে এই 2026 পর্যন্ত। আপনি বলতেছেন যে বিষয়টা, নুরুল ইসলাম স্যার, যে বিষয়টা দাঁড়াচ্ছে তার মানে কি এরকম যে আমাদের রক্তেই যে এরকম অন্যের প্রতি আঘাত করা, অন্যের যে দ্বিমতটা, ভিন্ন মতটা, বা এই যে ভিন্ন বিষয়টাকে সাপোর্ট করা, আমার বন্ধু, আমার স্ত্রী, বা আমার খুব কাছের মানুষ, বা আমার কলিগ, সেটা মানতে না পারার প্রবণতার জন্যই এসব ঘটছে। ধন্যবাদ। আসলে বিষয়টা তা না, সেটা হলো যে লক্ষ লক্ষ মানুষ কিন্তু খেলা দেখছে, খেলা অনুভব করছে, এর প্রচার প্রপাগান্ডার সাথে যুক্ত, উল্লাস করছে,
এটা হঠাৎ করে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেই পৃথিবীর সব সমাজেই এটা বিরাজিত, এবং আমরা ইংলিশ ফুটবল ক্লাবেও আমরা দেখেছি এর আগে অনেক উন্মাদনা হয়েছে, সেখানে মৃত্যুর ঘটনা ঘটেছে। সুতরাং এটা আমি বলবো যে এটি কিছু ঘটনা ঘটেছে, যেমন আমাদের চিটাগাংয়ে কিছু সংঘর্ষ হয়েছে, হবিগঞ্জে হয়েছে আমি শুনেছি, জেনেছি, আর কুমিল্লাতেও যেটা আপনি লক্ষ্য করলেন। আমার বিশ্লেষণটা হলো এই যে মানুষ কোনো দলকে, কোনো ব্যক্তিকে যখন পছন্দ করে তখন নিজেকে হারায় ফেলে, হ্যাঁ, এর মধ্যে একীভূত হয়ে যায়, এবং ফলে হচ্ছে যে এই যে ইন গ্রুপ আউট গ্রুপ, এটা এই পছন্দের জায়গাটা কেউ পরাজয় মেনে নিতে পারে না, হ্যাঁ। এবং যথার্থ সহ আলোচকরা বলেছেন যে এই ফুটবলে আমরা ধারে কাছেও নাই এবং আমাদের টিম খেলতেছে না, কিন্তু আমাদের একটা পছন্দের জায়গা তৈরি হয়ে গেছে, এবং এই পছন্দের জায়গা তিনটা ধারায় হয়েছে। একটা হলো দেশকে কেন্দ্র করে, একটা হলো ক্লাবকে কেন্দ্র করে, আর একটা হলো যে ব্যক্তি কোনো স্টারকে কেন্দ্র করে, হ্যাঁ, যেমন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, মেসি কিংবা এমবাপ্পে, হ্যাঁ, নেইমার, এদেরকে কেন্দ্র করে। আবার আমাদের এই বিশ্ববিদ্যালয় পর্যায়ে যুব সমাজ, তরুণ সমাজ দেখি যে রাত জেগে লা লিগা কাপ, তারপরে ইংল্যান্ডের যে ক্লাবগুলো দেখে, তারপরে এখন পিএসসি, বিশেষ করে ফ্রান্সের কাপগুলো দেখে। ফলে হচ্ছে যে আগে থেকে এই একটা ধারা তাদের মধ্যে তৈরি আছে, কিন্তু বিশ্বকাপ যখন শুরু হয় তখন এই যে সব স্টারদের আগমন, সব জাতীয় দলের যে একটা বাছাইকৃত ওয়েল ট্রেন্ড একটা উৎসব আসে, তখন কিন্তু আরও বেশি উন্মাদনা হয়। আমরা দেখি আমাদের দেশে বাংলাদেশের পতাকা নাই, কিন্তু দেখবেন যে ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা আছে, কোনো ক্ষেত্রে হলো জার্মানির পতাকা আছে। সুতরাং এই যে একটা নিজেকে হারিয়ে ফেলা, আর একটা কথা বলছেন যে ইমোশনের জায়গাটা তারুণ্য, আমরা এদের বয়স বলা হয়েছে যে একটু তরুণ শ্রেণী, যুব শ্রেণী, এবং বিশেষ করে আমি বলবো যে 15 থেকে শুরু করে 30-32 বছর বয়স। আমরা যখন ছাত্র ছিলাম তখন ওই যে ম্যারাডোনার খেলা দেখেছি। তো সুতরাং যে কথাটা আপনি আলোচনার মধ্যে এনেছেন সেটা হলো যে এই উন্মাদনা স্থায়ী কিছু না, এটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে হয়, এবং কেউ পরাজয় মেনে নিতে পারে না, এবং প্রতিপক্ষকে তখন আর বন্ধু মনে করে না। যে আর্জেন্টিনার সমর্থকরা, এবং এই প্রবণতা ঢাকা শহরে দেখবেন বিভিন্ন মার্কেটে যারা কর্মচারী তাদের মধ্যে যেমন হলো বিভক্তি, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও দেখবেন যে সাংঘাতিকভাবে একটা বিভক্তি, এবং মিছিল করে নিয়মিত। সুতরাং এটা খেলা শেষ, এটাও শেষ হয়ে যাবে। পল্টু ভাই যেটা বলতেছেন যে শেষ হয়ে যাবে বা ক্লাব কালচারে এরকম সমস্যা থাকে, আমরা হুলিগানিজমের কথা জানি ইউরোপগুলোতে, হ্যাঁ, ক্লাবের মধ্যে ঘটনা ঘটে, কারণ ক্লাবের সাথে লিভারপুলের সমর্থক দীর্ঘদিন ধরে ঘটেছে। অ্যাজ এ সাংবাদিক আপনি কোনো একটা খবর বলতে পারবেন যে ব্রাজিলে, আর্জেন্টিনায়, ওরা তো আরও বেশি প্রতিপক্ষ হওয়ার কথা, ব্রাজিল একটা ঘটনা ঘটেছে আর্জেন্টিনাকে, সারা পৃথিবীতে কোনো একটা নিউজ আছে যে একটা খেলার জন্য কেউ এই মারা গেছেন? হ্যাঁ, ব্রাজিল আর্জেন্টিনার আসলে যে খেলার জন্য মারা গেছে এইটা নাই, কিন্তু তাদের প্রেক্ষাপটটা যদি একটু আমরা পিছনে খেয়াল করে দেখি, যে তাদের ভিতরে এই বৈরিতা কিন্তু আজকের না আসলে, যে এই দুইটা দেশ কিন্তু স্পেন এবং পর্তুগালের কলোনি ছিল এক সময়, সেই তখন থেকেই দুইটা দেশের ভিতরে কিন্তু একটা বৈরিতা তৈরি হয়েছে, এবং দেখা যায় যে এই দুইটা দেশ যখন স্বাধীনতা পায়, স্বাধীনতার পরেও কিন্তু তারা সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে আসলে। যে আজকে যে উরুগুয়ের যে নতুন একটা সার্বভৌমত্ব রাষ্ট্র, সেটাও কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিলের যুদ্ধের ফলে আসলে যে উরুগুয়েটা হয়েছে। তা এটা আসলে যে ওই সময়ের যদি দেখা যায় যে ওই সময় ঔপনিবেশিক শক্তির যে একটা প্রভাব ছিল, তারপরে তার আগেও যদি আমরা একটু দেখি যে ভূরাজনৈতিক বিষয় আছে, এবং লেটেস্ট যেটা ছিল সেটা হচ্ছে যে আপনার আঞ্চলিক শক্তির ভারসাম্যতা, আসলে যে আপনি ল্যাটিন আমেরিকায় যে কে লিড করবে আসলে, যে
সামরিক বা অর্থনৈতিক দিক থেকে। সেই সব পার্সপেক্টিভে কিন্তু এই তাদের ভিতরে একটা বৈরিতা তৈরি হয়েছিল এবং সেই বৈরিতা কিন্তু আলটিমেটলি দেখা যায় 90 দশকের দিকে তাদের ভিতরে একটা হলো বাণিজ্যিক চুক্তির মাধ্যমে কিন্তু সেই বৈরিতা শেষ হয়ে গেছে, যেটা কিনা ফুটবল মাঠে এসে এখন ওই শতবর্ষের যে বৈরিতা, আমি বলতে চাচ্ছি সেই বৈরিতা আছে কিন্তু মাঠ পর্যন্তই আসলে। নেইমার তো সুন্দর করে সেদিন বললেন এই সময় দারুণভাবে কথা হয়েছে তার মেসির সঙ্গে তার খারাপ সময়। আমি বলছি যে সেই বৈরিতা আসলে যে মাঠের খেলাতে আসলে যে দেখা যায় যে জিততে হবে, স্যার যেটা বললো যে ওই যে নিজেকে হারিয়ে ফেলা বা নিজের আত্মসম্মান বোধ, নিজের অহম, হ্যাঁ, যে আমি হলো ওখানে পিছিয়ে আছি কিন্তু মাঠে আমি তোমার থেকে সেরা, সেই জিনিসটা আছে। কিন্তু খেলা শেষ হয়ে গেলে কিন্তু তারা হাত মেলাচ্ছে, বুক মেলাচ্ছে। কিন্তু আপনার যেটা বললেন যে প্রাণহানির মতন ঘটনা, এই ঘটনাটা কিন্তু ওখানে ঘটে না, যেটা বাংলাদেশে ঘটে। আর সাজ্জাদ যেটা বলল যে এটা আমার মনে হয় যে আমরা ইনহেরিট পেয়েছি, যে মোহামেডান আবাহনীর সময় কিন্তু 80-90 দশকে স্যারও হয়তো খুব ভালো বলতে পারবে যে গ্যালারিতে এমনও হয়েছে ছুরিকাঘাত করে আর কি মৃত্যু হয়েছে আসলে। যে আমি বলছি যে এইটা কিন্তু চলে মানে অনেক দিন ধরে আমাদের ফুটবলের একটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। হ্যাঁ, মানে আমাদের কিন্তু এমন না যে আমরা ফুটবলের কোনো ক্রেজ ছিল না। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী মোহামেডান আবাহনীর যে ক্রেজটা ছিল, যে ছোটবেলায় আমিও দেখেছি যে আমি মফস্বল শহরে আমার বেড়ে ওঠা, পরবর্তীতে হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে এসে পড়ালেখা করেছি, কিন্তু ছোটবেলায় দেখেছি যে আপনার কোনো একটা ম্যাচ শেষ হয়েছে, আবাহনীর মিছিল নিয়ে আবাহনী যাচ্ছে, মোহামেডানের তারা হলো আপনার ওই মিছিলে হাঙ্গামা শুরু করলো, বা মোহামেডান জিতছে, মোহামেডান কোনো মিছিল বের করলো, সেই মিছিলে প্রতিপক্ষ হিসেবে হাঙ্গামা শুরু করলো। তা এইটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। কিন্তু সেই সময় আসলে যে এই আপনার ডিস্ট্রিক্ট শহরগুলোতে অত ছিল না যে আপনার মৃত্যু পর্যন্ত, বা ওখানে কি বলবো যে সিনিয়র যারা ছিল বা তারা মিউচুয়াল করে দিত। কিন্তু এখন এই যে আমাদের বাংলাদেশ খেলছে না, কিন্তু আমরা এখনও যে কোনো দ্বন্দ্বে জড়িয়ে পড়তেছে, যে বিতর্ক নেই। আরেকটা জিনিস হচ্ছে যে মানুষের যে আবেগ, তো এখানে স্যার যেটা বললো যে এখানে আবেগকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। একটা জিনিস হচ্ছে যে আমাদের এখানে আরেকটা হয়েছে সোশ্যাল মিডিয়ার কারণে আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা খুব বেশি পছন্দ করি, যে আমি ব্রাজিল হারছে বা আর্জেন্টিনা হারছে ওইটা নিয়ে আমি একবার, দুইবার, তিনবার আমি কিন্তু বলতেই আছে। এই টিজ করাটা সমস্যা। স্যারও একটু ভালো বলতে পারেন স্যার, এই যে টিজ করার প্রবণতা, ঘটনা কিন্তু এখান থেকেই ঘটে। আর্জেন্টিনা ব্রাজিল সমর্থন করতেছে, সবাই কিন্তু মেনেও নেয় বন্ধু। যখন আপনি টিজ করতেছে, তার মানে কি আমরা টিজটা আমরা উত্তরাধিকার সূত্রে মারামারি পেয়েছি। টিজ করার যে প্রবণতা, অন্যকে ছোট করা, খাটো করা, আমাদের সংস্কৃতিটা একদম কমে গেছে আসলে। বাইরে থেকেছি, দেখেছি ওরা কিন্তু পরস্পরকে অনেক সম্মান করে। ফলে হচ্ছে যে, কিন্তু আমাদের হচ্ছে যে আগে এক ছিল যে ছোটরা বড়দেরকে সম্মান করবে, বড়রা স্নেহ করবে। কিন্তু আমাদের এই সম্প্রীতিটা, এই রাজনৈতিকভাবে যেমন আমরা দ্বিধাবিভক্ত হয়ে গেছি, তেমনইভাবে এই রাজনৈতিক কারণে আমি যে বিশ্লেষণটা বলতে চাই সেটা হলো যে পাড়ায় মহল্লায় আমাদের মধ্যে একটা বিভক্তি হয়ে গেছে যে কোনোভাবে হোক। আর একটা হলো যে এই যে কালচারালি যে রিক্রিয়েশন নিয়ে, মানে স্পোর্টস নিয়ে, এটা অনেক আগের থেকেই একটা বদ্ধমূল ধারণা ছিল। আমি সবসময় নিজের সাথে বিশ্লেষণ করি যে আমি কখনো আমার প্রিয় দল, আমি যে স্কুলে পড়েছি, তারা খেলতে গেছে, মানে হাঁটতে ইচ্ছা করে না। মানে ওই দিন হারলে বা জিতলে যেমন উন্মাদনা হয়, হারলে তেমন হচ্ছে যে মনে করি খুব কষ্ট হয়। এই যে এই হায়রা যখন ব্রাজিল চলে গেল, নিশ্চয়ই নেইমারের থেকে আমার কষ্ট বেশি না। হ্যাঁ, মানে আমি সেই বলছি যে আনচেলত্তির থেকে কষ্ট আমার বেশি না। এটা হচ্ছে আমাদের ভৌগোলিক কারণে হতে পারে, কারণ আমরা ভৌগোলিক কারণে হতে পারে। এটা আমাদের ইমোশন অনেক বেশি, আমরা এক্সাইটমেন্টে অনেক বেশি থাকি। আর একটা বিষয় আছে, আমি একটু বলি, সেটা হলো যে আমরা তরুণ সমাজকে আমরা আশা জাগাতে পারতেছি না। আমরা তাদেরকে কোনো প্রোডাক্টিভ কাজে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনভলভ করতে পারছি না। পৃথিবীর অন্যান্য দেশে পরিকল্পিতভাবে শিশুদেরকে, তরুণদেরকে, যুবকদেরকে, কিশোরদেরকে কিন্তু ইনভলভ করে তারা। এবং আপনি দেখেন আমরা কত মানুষকে
শিক্ষিত করতে পারতেছি, কত মানুষকে স্কুলে ঠিকমতো ড্রপ আউটের পর ড্রপ আউট, এরপর হচ্ছে যে দেখেন তাদের নিশ্চিত ভবিষ্যৎ যদি কর্মের সুযোগ করে দিতে পারবো, ফলে হচ্ছে যে তাদের একটা জায়গা নিয়ে তারা বাঁচতে চায়, যে একটা হাসি খুশি, একটা ইনভলভমেন্ট, একটা ডিসকাসিং, আমি এইভাবে চিন্তা করি। স্যার, এটা অনেক বড় প্রেক্ষাপট। আমরা এই ছোট্ট বিরতি নেওয়ার পর নিশ্চয়ই এই বিষয়টির কথা বলবো। তরুণ সমাজকে আমরা কিন্তু ভিন্ন প্রেক্ষাপট মঞ্চ দিতে পারছি না বলেই কি তারা এটাকেই জীবনে বেঁচে থাকার অংশ ভাবছেন কিনা এক সময়। দর্শক, আমরা কথা বলছিলাম যে বিশ্বকাপের ট্র্যাজেডি নিয়ে। বিশ্বকাপ উন্মাদনা তো থাকছেই, এক সঙ্গে আমাদের অনেক ট্র্যাজেডির কারণ হচ্ছে। সেটার কারণ কি করা যায় এবং কিভাবে এটা সমাধানও করা যায়, সেটা নিশ্চয়ই আমরা কথা বলবো। ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক, আমরা কথা বলেছিলাম বিশ্বকাপ উন্মাদনা আমাদের জন্য আনন্দের নাকি ট্র্যাজেডির। এ কেমন উন্মাদনা আসলে, যে উন্মাদনা আমাদের একটা লাশের সামনে দাঁড় করিয়ে দেয়। কুমিল্লায় যে মানুষটি মারা গেছেন আর্জেন্টিনা ম্যাচ দেখতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে, সে মানুষটি ছিলেন সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার সন্তান আছে, তার স্ত্রী আছে। কি উত্তর দেবে একটা বিশ্বকাপ? মেসি কি জানেন তার জন্য বাংলাদেশে একজন মানুষ বিশ্বকাপ দেখতে যেয়ে মারা গেছেন? এই অবস্থায় যে বিশ্বকাপ যে জায়গাটায় চলছে, আমরা কথা বলছিলাম স্টুডিওতে, আমাদের 3 অতিথি আছেন। আমরা মুজনি বিন তারেকের কাছে যেতে চাই, যিনি এই মুহূর্তে আছেন আর্জেন্টিনা যেখানে ম্যাচ হবে ক্যানসাস সিটিতে, সেখানে আছেন। হার্ড রক স্টেডিয়ামে কাল সকালে খেলা হবে। তারেক, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আমাদের আলোচনার বিষয় ছিল বিশ্বকাপ ট্র্যাজেডি, অনেকগুলো মানুষের প্রাণ হারিয়েছে। আমরা জানি যে ইউএসের বিশ্বকাপ নিয়ে অনেক কথাবার্তা ছিল। ইভেন যারা এত কিছু বলেছে ইরান যুদ্ধ হচ্ছিল, সে ইরান যেও বিশ্বকাপ খেলে এসছে। আমি এতক্ষণ পর্যন্ত অন্তত শুনিনি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেখানে মারামারি হয়েছে, আমেরিকার দর্শক বা ইরানের দর্শক মারামারি করেছেন, ওইখানে কোনো ঘটনা ঘটেছে ইউএসএ। এতগুলো বিশ্বকাপ, এতগুলো ম্যাচ হচ্ছে, লক্ষ লক্ষ দর্শক সেখানে যাচ্ছে। আমরা এখানে স্টুডিওতে আলোচনা করছি যে মানুষের এই উন্মাদনা, আপনি কিভাবে দেখলেন ওখানকার মানুষের? মানে এই উন্মাদনা এখানেও নিশ্চয় আছে, কিন্তু এখানকার তরুণ সমাজও নিশ্চয় খেলা দেখছে। অমিত, এইখানে যারা বাংলাদেশে আজকে বড় দুটো দলের সাপোর্টার, বেসিক্যালি যদি বলেন যে ব্রাজিল এবং আর্জেন্টিনা, এটা আমরাও অনেক আগে থেকে দেখে আসছি, এখনো সেই ধারাটা চলছে। তবে এখন মনে হচ্ছে যে সেই ধারাটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। আমার কাছে যেটা মনে হয়, আমরা যেটা ফেস করছি যে এই আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম হয়তো এই জিনিসটাকে অনেকের মধ্যে ভাইরাল হওয়ার একটা নেশা থাকে, যে কোনো উপায়ে হোক। আবার কেউ হচ্ছে যে আবেগটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না বা ব্যর্থ হচ্ছেন, সেই জায়গাটায় মানে স্পোর্টসটাকে স্পোর্টস এর জায়গায় না রেখে সেটাকে একদম ব্যক্তি পর্যায়ে নিয়ে আসা বা আক্রোশের পর্যায়ে নিয়ে যাওয়া, এই জায়গাগুলোতে আমার কাছে মনে হচ্ছে যে একটা ঘাটতি আছে। এবং আমার কাছে এটা একটা বড় কারণ মনে হয় যে আমরা যে যুক্তরাষ্ট্রে আছি, প্রত্যেকটা শহরে যাচ্ছি, ব্রাজিল আর্জেন্টিনা প্রত্যেক দলের সাপোর্টারদের দেখছি। আপনি বিশ্বাস করবেন না, এখানে একটা দিন দেখিনি যে একজন ব্রাজিল বা একজন আর্জেন্টিনা সমর্থকের মধ্যে হাতাহাতি তো দূরে থাক, মানে তর্ক হচ্ছে। তারা ম্যাচ শেষ স্টেডিয়াম থেকে বের হচ্ছে যখনই, এবং খুব ইন্টারেস্টিং হচ্ছে আর্জেন্টিনার ম্যাচের দিন ব্রাজিলের জার্সি পরে তারা আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে এবং সেই আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বসেই তারা ম্যাচ দেখছে। কিন্তু সেটাকে কখনো দেখিনি যে তারা সেটাকে হাতাহাতি বা তর্ক বা তারা স্পোর্টসটাকে স্পোর্টস এর পর্যায়ে রাখে। ওই যে একটা বিনোদন 90 মিনিট বা 120 মিনিট ওই পর্যন্ত শেষ, তারপর যখন বের হয় তখন তারা তাদের মতো করে উপভোগ করে। সেখানে আর্জেন্টিনা সমর্থকরা থাকলে তারা তারা একসাথে করে, এবং কখনো কখনো সেখানে ব্রাজিলিয়ান সমর্থকদেরকেও আমরা দেখেছি। এবং খুবই ইন্টারেস্টিং হচ্ছে, ব্রাজিলের সমর্থকদেরকে যখন জিজ্ঞেস করেছে যে আর্জেন্টিনা, অনেক মানে অধিকাংশ ব্রাজিলের সমর্থকরা যে না, আর্জেন্টিনাও থাকুক ব্রাজিলও থাকুক, মানে তারা কখনো এইভাবে, এটা আসলে বাংলাদেশের আমরা যে উন্মাদনা বা যে সমর্থকদের যে করি। এবং আরেকটা বিষয়, আমি এটা পজিটিভ না নেগেটিভ আমি ঠিক বলতে পারবো না, অবশ্যই নিঃসন্দেহে এটা বাংলাদেশের নামটা এখন বিশেষ করে ব্রাজিল আর্জেন্টিনা অনেক বেশি ছড়িয়ে গেছে। আমি কাতার বিশ্বকাপও করেছিলাম, কিন্তু এবারের বিশ্বকাপে আপনি বিশ্বাস করবেন না, আপনি যেখানেই যাবেন একজন ব্রাজিলিয়ান বা বিশেষ করে আর্জেন্টিনার কারো কাছে যদি আপনি গিয়ে শুধুমাত্র বলেন, ও দেখেই বলবে যে তুমি মনে হয় বাংলাদেশ থেকে এসছো। আর আপনি যদি বলেন যে হ্যাঁ আমি ফ্রম বাংলাদেশ, আর কোনো কথা নেই, মানে মনে হচ্ছে যে একদম নিজের ভাই বা নিজের দেশের মানুষ। আর সবসময় বলে যে ব্রাদার্স। তো তারাও এটাকে আসলে মানে স্পোর্টস বা বিনোদনের মধ্যে রাখে, কিন্তু তারা তো কখনো বলে না যে তোমরা তো ব্রাজিলের সমর্থক আছো বা শুধু তো আর্জেন্টিনা না। তো আমার মনে হয় যে বাংলাদেশের সমর্থকরা এটাও নিশ্চয়ই, তারা 4 বছর পর একটা বিশ্বকাপ আসে এবং একটা আমাদের হয়তো বিনোদনের সুযোগ কম,
এটা একটা বিনোদনের আমরা উপলক্ষ বুঝতে হয়। পেরেছি কিন্তু আমার তারেক, কাছে মনে- আপনার মতামত বুঝতে পেরেছি। নিশ্চয়ই আপনার পরে আবার যোগাযোগ হবে আপনার সাথে। দারুণ একটা কথা বলছিলেন আসলে সাজ্জাদ, যেটা বললেন যে ব্রাজিলের সমর্থক খেলা দেখতে যাচ্ছেন। আমরা দেখেছি যে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে মেসির জন্মদিন পালন করা হচ্ছে। কিছু কিছু ইউনিভার্সিটিতে খেলা দেখানোর ব্র্যান্ডিং করে বলছে যে সারা পৃথিবীতে তাদের ইউনিভার্সিটিকে চিনছে। ইউনিভার্সিটি গবেষণা দিয়ে চেনাচ্ছে না, নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে। এবার হয়তো একটা ইউনিভার্সিটিতে করেছে, সামনের বছর হয়তো 20-25টা ইউনিভার্সিটিতে হয়ে যাবে একই কথা। জি, থ্যাংক ইউ। অ্যাবসলিউটলি কারেক্ট যে আমাদের দেশের যেই কালচারটা আমরা একটু ফ্যান বয় টাইপের মানে আইডিওলজি নিয়ে আমরা বাস আমি করছি। ফ্যান ওয়ার বলতে চাই, ফ্যান যুদ্ধ। অ্যাবসলিউটলি ফ্যান ওয়ার। সো যেমন আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে একটা জিনিস বলি। আমরা একটা ফেসবুক কমিউনিটির সাথে জড়িত আছি যে মেমেন্টো স্পোর্টস। আমরা আমাদের এখানে 3.5 লক্ষ মেম্বার আছে আমাদের পেজে। সো আমরা প্রতিটা মেসির বার্থডে আমরা পালন করি এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে, চিটাগং থেকে আমাদের এবং মেসি ফ্যানরা চলে আসতেছে। চিটাগং, রংপুর, বগুড়া থেকে তারা কিন্তু ঢাকায় আসে। ঢাকায় এসে তারা নাইট স্টে করছে। আমরাও রেস্টুরেন্টগুলোতে আমরা রেন্ট নিয়ে আমরা সারা রাত ব্যাপী প্রোগ্রাম করছি। আমরা ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ দেখাচ্ছি, আমরা এই ওয়ার্ল্ড কাপগুলো দেখাচ্ছি, আমরা লা লিগার যে এল ক্লাসিকো এটা দেখাচ্ছি। সো এতে কি বোঝা যাচ্ছে যে আমরা কিন্তু অ্যাকচুয়ালি ফ্যানের যে একটা আইডিওলজি এটা আমরা প্রপারলি মেনটেন করছি। অনেক মানুষজনকে আমরা পাচ্ছি যে অ্যাকচুয়ালি প্লেয়ার ভার্সনের যে জার্সিগুলো এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়। সো বাট অ্যাট এনি হাউ পিপল এটাকে ম্যানেজ করে ফেলে। লার্জ এন্ট্রি ফি দিয়ে তারা খেলা দেখতে আসছে, অনেক ট্রান্সপোর্টেশন কস্ট, হোটেল চার্জ এগুলো অ্যাড করে তারা আসছে। এবার আসে ইউনিভার্সিটিতে, অনেক এক্সপেন্সিভ হয়। সো বাট অ্যাট এনি হাউ পিপল এটাকে ম্যানেজ করে ফেলে। লার্জ এন্ট্রি ফি দিয়ে তারা খেলা দেখতে আসছে, অনেক ট্রান্সপোর্টেশন কস্ট, হোটেল চার্জ এগুলো অ্যাড করে তারা আসছে। এবার আসে ইউনিভার্সিটিতে। স্যার একটু আগে বলেছেন যে ফ্যানের যে কালচারটা, যে আমি আমার নিজের যে আইডেন্টিটি নাই, আমার আইডেন্টিটি কি, আমার নাম এবং তারপরে আমি কি করছি। বাট যখন কোনো মানুষের আইডেন্টিটি না থাকে বলার মতো, তখন সে নিজেকে মেসি ফ্যান, কেউ নেইমার ফ্যান হয়ে যাচ্ছে, কেউ রোনালদো ফ্যান হয়ে যাচ্ছে। গায়ে একটা ব্রাজিল, আর্জেন্টিনা বা পর্তুগালের জার্সি চাপাচ্ছে, বা বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের জার্সি চাপাচ্ছে, সে একটা ব্যানারের আন্ডারে চলে আসছে। তারপরে আর্গুমেন্টটা কোথায় হচ্ছে? ল্যাক অফ নলেজ। আমাদের কালচারে আমরা ফুটবল নিয়ে খুব বেশি স্টাডিও করি না। আমি যদি অন্য সব রিসার্চ বাদ দিয়ে জাস্ট ফুটবল ফ্যান যারা, আমি ব্যক্তিগতভাবে অনেকজনকে জিজ্ঞেস করি যে আপনি ওই টিমের 5টা প্লেয়ারের নাম বলেন। আইরনি ফ্যাক্ট, আমি এবার অনেক ব্রাজিল ফ্যানকে জিজ্ঞেস করেছি যে আপনি ব্রাজিল ফ্যান? বলছে হ্যাঁ। আমি বলছি আপনি কি ব্রাজিল যে 5বার চ্যাম্পিয়ন হয়েছে আপনি ওই ইয়ারগুলো বলতে পারবেন? পারছে না। এখন কারেন্ট স্কোয়াডে কয়জন আছে? পারছে না। অ্যান্ড তারা কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারা কিন্তু দলের জন্য জীবন দিয়ে দেবে, দলের জন্য জীবন দিয়ে দিচ্ছেন। 2022 সালের যে কাতার ওয়ার্ল্ড কাপটা হলো, এবং স্পোর্টস কিন্তু নাওয়াডেজ ইটস অল অ্যাবাউট মার্কেটিং অ্যান্ড প্রমোশন। কাতার ওয়ার্ল্ড কাপ আমরা দেখছি 2034-এ হচ্ছে, এটা সৌদি আরবে, এবং আগামী ওয়ার্ল্ড কাপ যেটা 2030-তে হবে হচ্ছে 6টা কান্ট্রিতে, 3 কন্টিনেন্ট এবং 6 কান্ট্রি। এত মানুষ কেন স্পোর্টসে আসছে? অল অ্যাবাউট মার্কেটিং, প্রমোশন, ব্র্যান্ডিং। সো এটা হচ্ছে আমরা কারা। ইন্ডিয়া কিন্তু তাদের যেই অডিয়েন্সটাকে, লার্জ নাম্বার অফ পিপলকে তারা কনভার্ট করেছে একটা মার্কেটিংয়ের প্লেস হিসেবে। সব কোম্পানি আসছে এখানে টিভি রাইটস নিয়ে, যে আমরা যদি এত বড় একটা মার্কেটকে আমরা ক্যাচ করতে পারি, তাহলে কিন্তু ইন্ডিয়ার ক্রিকেটটা যেভাবে এগিয়ে গেল। কিন্তু আমরা কেন বাংলাদেশি, আমাদেরও একটা বড় মার্কেট আছে, বড় পপুলেশন আছে, আমরা সেটা করতে পারছি না। নেগেটিভ ব্র্যান্ডিং। আমি আপনার এই বিষয়টার সাথে আসবো, আমি স্যারের কাছে যেতে চাই। সেটা হচ্ছে যেটা বললাম স্যার, ইউনিভার্সিটিগুলোতে মেসির জন্মদিন হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে অনেকটা হয়ে যাচ্ছে। আসলে কথা বললে তো খুব আত্মঘাতী কথা হয়। আমি যেহেতু একজন শিক্ষক, একটা বিশ্ববিদ্যালয়ে আছি, আসলে আমাদের ব্যস্ততা শিক্ষা কেন্দ্রিক না হয়ে বিনোদন কেন্দ্রিক হয়ে গেছে। এবং যেভাবে লেখাপড়ায় একাডেমিক ক্ষেত্রে এক্সারসাইজ হওয়া দরকার এবং যেভাবে মনোনিবেশ দেওয়া দরকার, হয়তো সেইভাবে আমরা করতে পারতেছি না। এবং আপনি লক্ষ্য করেছেন যে এখন কিন্তু এআইয়ের যুগে সবাই কিন্তু ওই মুঠোফোনের মধ্যে চলে গেছে, এবং লাইব্রেরি ওয়ার্ক করা এবং লেখাপড়াটা শুধু বিশেষ ধর্মী
মানে চাকরি পেতে হবে এই জন্য। তো যার জন্য আমি মনে করি যে ছাত্ররা পর্যাপ্ত সময় পাচ্ছে, সময় পাচ্ছে এবং তারা এই সময়টা কিভাবে ব্যয় করবে তখন এই ধরনের উন্মোদনা বেছে নিচ্ছে। এবং এটা একটা দিক। আর একটা ব্যাপার হলো যে পর্যাপ্ত যুব বেকারত্ব আমাদের সমাজে, এবং তাদের পার্মানেন্ট কোনো কাজ নাই এবং বিদেশ যাওয়ার জন্য মুখিয়ে থাকে, আর খুব কম স্বল্প শিক্ষিত। ফলে হচ্ছে যে এরা ম্যাক্সিমাম দেখবেন যারা উন্মোদনার সাথে যুক্ত তারা সাধারণ ওয়ার্কার, নাই বেকার যুবক, না হলে কাজ থেকে বিচ্ছিন্ন, রাত দিন এইটা নিয়েই চর্চা করে। এবং বাজার ঘাটে সব জায়গায় কিন্তু দুইটা প্রতিপক্ষে একজন আরেকজনকে বিদ্রূপ করে কথা বলে। তো এর অন্যতম কারণ আমি বলি লেজিনেস, অলসতা। এবং মানুষের এই যে আমি একটু আগে বললাম যে এই বিশ্বকাপ শেষ হয়ে যাক, দেখবে অন্য একটা আসপেক্ট নিয়ে সবাই ব্যস্ত হয়ে যাবে। কিন্তু এই দায় গণমাধ্যম কর্মী হিসেবে কি এড়াতে পারেন আনিস ভাই? কারণ যে পরিমাণ ভাইরাল হচ্ছে ভিডিও, আপনি দেখেন টিএসসিতে খেলা হচ্ছে, আমরা হয়তো বা একটু জানতাম, যে পরিমাণ লাইভ হয় এখন টিএসসির খেলা দিয়ে, এর একটা বাণিজ্য, আপনি মানে উন্মাদনাকে উস্কে দেই আমরা নেগেটিভলি। হ্যাঁ, এটা মেইন স্ট্রিমের দায়। আসলে যে মিডিয়া, তো আসলে যে কি মিডিয়া হলো যে সোসাইটিতে যা হচ্ছে সেটাই রিফ্লেক্ট করা, যে মিডিয়া তো আসলে যে কোনো কিছু উস্কে দিচ্ছে সেটা না আমার মনে হয়। আপনি যদি দেখেন যে সোশ্যাল মিডিয়া একসময় মিডিয়ার কাজ ছিল কি, মিডিয়ার কাজ ছিল আপনার এজেন্ডা সেটিং করা, আসলে যে আপনার কোন বিষয়টা হলো সোসাইটি থেকে গুরুত্ব দেবে, কোনটা ফার্স্ট প্রায়োরিটি আসবে, কোনটা সেকেন্ড প্রায়োরিটি হবে। আমি কি দেখতে চাই সেটা দেখাবেন তা না, যেটা দেখা উচিত আমার কান তৈরি করবে। আমি সেইটা দেখানো হতো, কিন্তু এখন মিডিয়াগুলো হয়ে গেছে কি, মিডিয়া হয়ে গেছে আসলে যে ট্রেন্ড, যে সোশ্যাল মিডিয়ায় কি চলতেছে সেটাকে গুরুত্ব দাও, সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে সেটাকে গুরুত্ব দাও। এবং সোশ্যাল মিডিয়ার বিষয়গুলোই দেখা যাচ্ছে যে আপনার সামনে চলে আসতেছে। ইভেন এখন যে আসলে যে মিডিয়ার কথা বলতে গেলে তো অনেক লম্বা কথা বলা লাগে, যে আপনার এখানে একটা রেভিনিউ একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে, কিন্তু আসলে যে আপনার ইলেকট্রনিক্স মিডিয়া বলেন বা আমার হলো নিউজ প্রিন্ট বলেন, যে ভিডিও বলেন, যে এখন মনিটাইজেশন, এখন সব অ্যাডভার্টাইজমেন্ট চলে যাচ্ছে ফেসবুকে, আপনার গুগলে, ইউটিউবে। এখন কিন্তু তাই বলে আনিস ভাই আপনি দেখাবেন, আপনি লাইভ, ঠিক আছে, কিন্তু একটা বাজে কমেন্টস করতেছে ব্রাজিলকে নিয়ে, খুব বাজে, জানি এটা ভাইরাল হবে, একটা আর্জেন্টিনা দর্শক করছে এই যে হানাহানি টাইপের কথাবার্তা, সেটাকে আমরা জানি এটা ভাইরাল হবে দেখাচ্ছে, কিন্তু এটা দিয়ে কি হলো, আপনার অস্থিরতা তৈরি করা হচ্ছে না? না, অস্থিরতা তো আপনি তো ইন্ডিভিজুয়ালকে, আমরা আপনি লেখার সময় কি লিখতেন এটা, ওই কোড কি ব্যবহার করতেন? ইন্ডিভিজুয়াল এখন যদি কেউ কমেন্টস করে সেটা তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, দেখাবেন সেটা। এখন যদি পাবলিক ইন্টারেস্ট থাকে যে আপনি তাহলে তো আপনার প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে। আপনি যদি পাবলিক ইন্টারেস্টে যদি না দেখেন, যে পাবলিক যেটা দেখবে, আমি অবশ্যই বলছি না যে একদম খুনোখুনি হানাহানি দেখতে হবে, একটা খেলা হচ্ছে যে সেটা লাইভ, মানুষের উন্মাদনাটা কি সেটা মানুষকে দেখানোর জন্য করা হচ্ছে, কিন্তু সেখানে যদি আপনার ব্যাড কমেন্টস আসে সেটা তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমার মনে হয় যে এই জায়গাটাই আসলে যে কাজ করা দরকার। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে আমি মানে আমার বক্তব্যটা এখানে শেষ করতে চাই। আমার ছোট বাচ্চা ক্লাস ওয়ানে পড়ে, সে আর আমি হলো ব্রাজিলের ম্যাচ দেখতেছিলাম, যে আপনার হলো যখন মরক্কোর কাছে 2-1 গোলে হেরে গেল, আমার বাচ্চাটা তখনও খেলা চলতেছে, সে তার মাকে ঘুম থেকে ডেকে তুলে সে কান্না শুরু করে দিল নরওয়ের কাছে, যে ব্রাজিল কেন হারতেছে, মানে সে সেটা অ্যাকসেপ্ট করতে পারছে না যে ব্রাজিল কেন হারতেছে। তখন তাকে আমি বোঝালাম যে বাবা, যে এটা হলো একটা ম্যাচ, এখানে একটা খেলায় একজন জেতে একজন হারে, এরা আবার পরবর্তী যখন খেলবে তখন জিতবে, এটা এর বাইরে কিছু না। আমি বলতে চাচ্ছি যে আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের যারা আছে, যে আমাদেরই দায়িত্ব আসলে যে ইন্ডিভিজুয়াল, যে খেলাটাকে খেলার জায়গায় রাখো, যে এটা হলো মানে অবশ্যই স্পোর্টস এখন হলো ন্যাশনালিজমে চলে গেছে আসলে, যে এটা খেলার মাঠে রাখো, এবং হারের পরে হার জিত আছে, কিন্তু এইটা নিয়ে বাড়তি ইমোশন দেওয়ার কোনো কিছু নাই, যে এর বাইরে আরও অনেক কাজ আছে। সেটা আসলে যে প্রত্যেক ফ্যামিলি থেকেই যদি শুরু করা যায়, যে এখন যে সাপোর্টাররা তো পরম্পরায় উঠে আসতেছে, আমার বাচ্চা, আমার ভাই, আমার বোন করতেছে, কিন্তু
শিক্ষাটা আসলে যে আমাদেরই দেওয়া উচিত, পরিবার থেকে দেয়া, পরিবার থেকে, যে এটা দিতে হবে। খেলাটার জায়গায় রাখো, এর বেশি না। আর তুমি আরেকজনকে টিচ করো না। খেলায় হারবা জিতবা, কোনো সময় তুমি জিতবা, কোনো সময় সে জিতবে, এটাই হলো খেলার মহত্ব, ছোট করা আর কি। সেই জায়গাটাই। আমরা আরো একটু কথা বলবো, তার আগে দর্শক বিরতি নিচ্ছি। যেটা আমরা কথা বলছি না বিশ্বকাপের ট্র্যাজেডি নিয়ে, এই যে একে অপরকে ছোট করা, অন্যকে অসম্মান করার প্রবণতা, সেটা যেন আমরা সামনে দেখতে চাই না। আমরা আরও একটু কথা বলতে চাই কি করা যায় এটার সমাধানে, আর একটা প্রাণও যেন হানি না হয়, একজন ফ্রেন্ডও যেন আরেকজনকে আনফ্রেন্ড না করেন। আমরা বিরতি নিচ্ছি ছোট, একটু পরে ফিরছি। ফুটবল তো আমাদেরকে এক করবার কথা, বন্ধুর বন্ধুত্বের সেই সম্পর্কটা আরও দৃঢ় করবার কথা, কিন্তু সেখানে কেন ফাটল তৈরি করছে? আমরা উৎসবের এই যে ব্যাপকতা ছাড়িয়ে কিন্তু হিংসাত্মক অবস্থায় চলে যাচ্ছে। আমরা প্রশ্ন করছি সেই জায়গাটা নিয়ে, জানার চেষ্টা করছি। আমরা নুরুল ইসলাম স্যারের কাছে চলে যেতে চাই যে স্যার, ইউনিভার্সিটিগুলোতে খেলা দেখাচ্ছে, আমরা যদি বলি, আনিস ভাই নিশ্চয়ই ফলো করেছেন, আমাদের রয়টার্স, SNTVর ফুটেজ কিন্তু আমাদেরকে নিতে হয় ওয়ার্ল্ড ওয়াইড, যারা কাভার করে। আমরা তো সব দেশে ফুটবল দেখতে পারি না, ওদের কাছে জানি। ওরা প্রতিদিন বাংলাদেশের খবর দেয়, এই যে ঢাকা ইউনিভার্সিটি দিচ্ছে সব জায়গায়। আমি ভাবছি ওরা তো ওয়ার্ল্ড ওয়াইড, নিশ্চয়ই আরও পৃথিবীর আরও 50 জায়গায় নিশ্চয়ই হলে এরকম উন্মাদনা হয় না, ওরা ফুটেজ দিত, দেখাতো যে ফুটবলের কী অবস্থা। কিন্তু শুধুই বাংলাদেশ। এটার অন্যতম কারণ হলো তারুণ্যের জাগরণ, এবং তরুণ শ্রেণী যারা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তারা এটাকে বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে গ্রহণ করেছে এই সময়টায়। তো ফলে হচ্ছে যে বিনোদন তো অনেক ধরনের আছে। আমাদের সময় আমরা বই পড়েছি, আমরা হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছি, কিন্তু স্পোর্টস তা আমি খেলতেছি না, আমি দেখতেছি, এবং দেখে একটা সমর্থক গোষ্ঠী তৈরি হয়েছে। এর অন্যতম দিক হলো যে এটা আমি বলবো যে মানুষ কিন্তু পোলারাইজড, প্রত্যেকটা শ্রেণী বিভক্ত, আমরা মানে বিভক্ত সমাজ, এবং বিভক্ত হলো আমরা যেমন ডিস্ট্রিক্ট বিভক্ত, আমরা রাজনৈতিকভাবে বিভক্ত, সাংস্কৃতিকভাবে বিভক্ত, এবং হচ্ছে এই যে ল্যাটিন আমেরিকার দুইটা দেশের দুইটা সমর্থক গোষ্ঠী, দুই দিকে যে গত 80-র দশক থেকে মনে করেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক মিলে প্রায় 42 ইয়ার্স, তো আমি দেখছি যে ওই যে ম্যারাডোনা, তারপরে আমাদের সক্রেটিস, কারিকা, ওই সময় থেকে রোমারিও থেকে শুরু করে এই যে এই পর্যন্ত মেসি পর্যন্ত এবং নেইমার পর্যন্ত আসছে, প্রায় 36 ইয়ার্স লক্ষ্য করছি যে এই ল্যাটিন আমেরিকার সাথে এই সংযুক্তি থাকার কারণে ওরা মনে করে এটা হলো অ্যান্টি ইউরোপিয়ান, এবং আমাদের কালচারের সাথে মিল আছে, এবং এদেরকে পছন্দ করে, আমাদের গায়ের রং, আমাদের অভ্যাসের সাথে। ফলে হচ্ছে যে এই কালচারটা তাকে নিজেরা ধারণ করতেছে। এই ধারণ করার কারণে এটা হচ্ছে। আর বিষয়টা হলো যে হলে বলেন, ক্যাম্পাসে বলেন, যে এই যে জার্সি, সবাই মনে করেন বেশিরভাগ এখন ক্যাম্পাসে আর্জেন্টিনার জার্সি, মেসির জার্সি, এবং ব্রাজিলের জার্সি ছিল, এখন সব কমে গেছে হারার পর। তো তারপরে এই যে জার্সি যে কালচারটা, আমি মনে করি এই জার্সি কালচারটা তরুণ শ্রেণীর মধ্যে ওই সমর্থক গোষ্ঠীর একটা ওন করার একটা প্রবণতা, তীব্রভাবে ওন করা, পতাকা এবং জাতীয় পতাকা এবং হলো যে জার্সি। ফলে হচ্ছে যে আর একটা বিষয় হলো যে সবসময় একটা তার্কিক মনোভাব নিয়ে চলে ক্যাম্পাস, সবাই দেখি যে আজকে আর্জেন্টিনা জিতবে, আজকে ব্রাজিল জিতবে, আজকে এই কয়টা গোল দিব, হ্যাঁ এই। সুতরাং রাত জেগে দেখা, এবং সকাল মনে করেন যে কেউ তো ঘুম থেকে উঠতে পারে না, এবং ক্যাম্পাসে দেখবেন যে ফার্স্ট বা সেকেন্ড ক্লাসে উপস্থিতি খুবই কম। এইটার আমি একটা অরিজিনাল একটা দিক হলো যে আমাদের ছাত্রছাত্রীদের, আমি আবার রিপিট করি যে একাডেমিক ব্যস্ততার অভাব। আমরা নিশ্চয়ই এটা নিয়ে চেষ্টা করবো, আমরা ছাত্ররাও নিশ্চয়ই ভাববে। সাজ্জাদ, একদম শেষের দিকে আসছি, সেই জায়গায় কিভাবে বন্ধ করা যায় এসব? ওকে, প্রথমে আমাদের এই জাতিগতভাবে আমাদের প্রাউড হতে হবে যে যেই ওয়ার্ল্ড ওয়াইড একটা ক্রাইসিস আমরা লক্ষ্য করেছি, যেমন জাপানে এবং ইটালি, এই দুইটা দেশের কথা আমি বলি, যে আমরা সবাই জানি যে জাপান কিন্তু 50 ইয়ার্সের একটা প্ল্যান নিয়েছে। প্রথমে এটা 100 ইয়ার্স ছিল যে আমরা 100 ইয়ার্সে আমরা ওয়ার্ল্ড কাপ জিতবো, তারপর এটাকে 50 ইয়ার্সে নিয়ে আসছে। কিন্তু আমি
আমরা দেখতেছি জাপানে কিন্তু ইয়াং জেনারেশন নেই। সো তাদের ইয়াং জেনারেশন হচ্ছে 13 to 25%, যে যারা আসলে ফুটবল প্লেয়ার হতে পারে। তাহলে তারা কিভাবে আগামী 50 ইয়ার্সে ওয়ার্ল্ড কাপ খেলবে? ইটালির ক্ষেত্রেও সেম, 4 টাইমস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইটালি, বাট আমরা কিন্তু লাস্ট 10 to 15 ইয়ার্স থেকে জানছি। দারুণ ডেমোগ্রাফিক কথা বলছেন। জি। আমাদের যেটা তরুণ সমাজ এখন Strength, বেশি, কিন্তু জি। 20 থেকে 25 বছর পর উল্টো হবে এই দেশে। জি, সো ইটালিও কিন্তু সাফার করছে যে লাস্ট ফিউ টাইমস তারা ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন কোয়ালিফাই করতে পারছে না। তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের জাতিগতভাবে স্ট্রেংথটা কোথায়। আমরা একটা হিউজ পপুলেশনে ইয়াং জেনারেশন আছি, তাহলে আমাদের সকলের দায়িত্ব, আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট, আমাদের প্রত্যেকটা ফ্যামিলি, আমাদের প্রত্যেকটা টিচার এবং আমাদের টিভি চ্যানেলগুলোর দায়িত্ব, মিডিয়ার দায়িত্ব হচ্ছে একটা জাতিগত বা একটা মেসেজ প্রোভাইড করা যে উই আর ওয়ান, আমরা বাংলাদেশি, আমরা এক, উই আর ওয়ান। আমরা যেন কোনো পয়েন্টে বিভেদ না করি, আমরা সবাই মিলে খেলা জানবো, শিখবো। আর্গুমেন্ট কারা করে? ডিবেট কিন্তু এক্সিলেন্ট জিনিস। আমাদের ইউনিভার্সিটিতে আমরা কিন্তু ডিবেট সেটা করতাম। জানার ডিবেট। জি, ডিবেট হবে হচ্ছে পয়েন্টে, কিন্তু ফিফা কিন্তু এভরি টাইম কিন্তু রুলসগুলো আপডেট করে দিচ্ছে, আমরা কিন্তু জানছি না। দ্যাটস ওয়াই আমরা কিন্তু মেসির গোলটা কি অফসাইড হয়েছে কি হয় নাই, এক দল বলছে এটা রাইট, একদল বলছে এটা রং, বিভিন্ন জায়গা থেকে প্রুফ করার চেষ্টা করছে। কিন্তু আমরা কিন্তু ইন্টারনেটের অ্যাভেলেবিলিটির কারণে আমরা কিন্তু সার্চ করে দেখতে পারছি যে এটা কি রাইট অর রং। আমরা এটা না করে বা মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়া এগুলো না করে আমরা আর্গুমেন্টে চলে যাচ্ছি। আমরা আসছি সাজ্জাদ, অসংখ্য ধন্যবাদ। একদম শেষ দিকে আনিস ভাই, যেটা মেনে নেয়া, মানিয়ে নেয়া, গণমাধ্যম, কিন্তু এই যে সহিংসতা, মানে আপনিও কি ভাবেন যে আমরা কিভাবে শেষ করতে পারি? একদম না, শেষ দিকে এটা তো একটা আমরা তো প্রথম আলোচনায় বললাম যে ইনহেরিটেন্ট, আমরা এটা চলে আসছে। আর ওভারঅল আমাদের সোসাইটিও কিন্তু অসহিষ্ণু। আপনার স্যার যেটা বললো যে রাজনৈতিকভাবে আমরা বিভেদ, মানে আমরা যেখানেই যাই আমরা আসলে যে আরেকজনের মতকে সম্মান করতে জানি না বা আমরা কখনো অ্যাকসেপ্ট করতে পারি না। আমার মনে হয় যে ওই জায়গাটাই আসলে যে অপরের মতকে আসলে যে অ্যাকসেপ্ট করতে হবে, যে তার এটা ব্যক্তিগত মত তার থাকতে পারে, তার ব্যাখ্যা থাকতে পারে, আমারটা আমার কাছে থাকবে, কিন্তু এইটাই যে এক্সট্রিম পর্যায়ে নিয়ে যাওয়া একদম ঠিক না। আর আমি আরেকটা যে কথা বলছিলাম যে স্পোর্টসের জায়গায় রেখে যে আমরা আমাদের সন্তান যারা আসতেছে বা যারা আছে তাদেরকেও আসলে যে কাউন্সিল করা টাইপের অনেকটা, যে খেলা নিয়ে আসলে যে এত এক্সট্রিম পর্যায়ে না গিয়ে শুধু খেলাটার যে হলো এন্টারটেইনমেন্ট যে সেইটা এনজয় করো, সেইটা উপভোগ করো। উপভোগ করলেই আমার মনে হয় যে এই জিনিসটা আসলে যে একদিনে হয়তো যাবে না এটা, কিন্তু আমরা যদি সবাই আমাদের কাছাকাছি যারা আছে আমরা যদি সেই একটু সময় ব্যয় করে সবার সাথে কথা বলি, বা আমি ফ্যামিলির কথাই বলি, ফ্যামিলি থেকেই যদি আমরা শুরু করি যে এই জিনিসগুলো করা যাবে না বা এটা করা যাবে না, স্পোর্টসরা আমরা যদি এই শিক্ষাগুলো ফ্যামিলি থেকে শুরু করি, তাহলে আস্তে আস্তে এটা আমার মনে হয় যে হানাহানি পর্যায়ে থাকবে না, কিন্তু খেলার যে উন্মাদনা সেটা থাকবেই। আমরা সেটাই চাই। আনিস ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা নিশ্চয়ই ভবিষ্যতে কখনো আবার আলোচনা করব। ইসলাম স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে। আর নিশ্চয়ই আপনার শিক্ষার্থীরা আপনার কাছ থেকে শিখবে, জানলেন অন্তত আমাদের কি করা। সাজ্জাদ, ধন্যবাদ। আপনারাও যে কমিউনিটি কাজ করেন নিশ্চয়ই বার্তাটা ছড়িয়ে দিতে চাবেন বাংলাদেশে এক। ভালো থাকবেন দর্শক। আমরা আসলে কোনো হানাহানি বা এই পরিস্থিতি দেখতে চাই না। ফুটবল সবাইকে এক করে, কিন্তু আর্জেন্টিনা আগামীকালের সকালের খেলা বা বিশ্বকাপের বাকি সময়টা এই উন্মাদনায় যেন কারো প্রাণ হানিকর না হয়। আপনি একবার ছোট্ট করে ভাবুন তো, আপনার খেলার জন্য আপনার পাশে কোনো বন্ধুর জীবন চলে যাচ্ছে, এটা কি মানা যায়? আপনার প্রিয় খেলোয়াড় মেসি, নেইমার যদি কখনো জানতে পারেন তখন কেমন লাগবে? ভালো থাকবেন, দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বাংলাদেশ এক, আমরা এক। আমরা স্পোর্টসের 90 মিনিট উপভোগ করতে চাই। ভালো থাকবেন।